আসসালামু আলাইকুম। ফিফথ জেনারেশন ফাইটার জেট F-22 আধুনিকায়নে $11 বিলিয়ন ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে বিতর্ক। ইউক্রেন নিয়ে রাশিয়ার সাথে পিছু হটতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সমঝোতা নয়, সংঘাতের পথে হাঁটছে ইথিওপিয়া সরকার। প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তার ধস। বিডিনিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা ও কূটনীতির গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেন ঘিরে কৃষ্ণ সাগর অঞ্চলে রাশিয়ার সাথে সংঘাত এড়াতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক বার্নসকে মস্কো সফরে পাঠান গত সপ্তাহে। রাশিয়ার উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা সহ সেনা কর্মকর্তাদের সাথেও বৈঠক করেছেন তিনি। দেশে ফিরে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। বার্নস পুতিন ফোনালাপ ইউক্রেন উত্তেজনা কমাতে আশার সঞ্চার হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছিলেন রাশিয়া গোয়েন্দা সংস্থা কেজিবির ফরেন ইন্টেলিজেন্স অফিসার। তার আলোচনার জন্য বাইডেনের গোয়েন্দা কর্মকর্তা নিয়োগকে ভালো পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাইডেন হোয়াইট হাউসে আসার পর চীন ও রাশিয়ার বিরুদ্ধে শুরু থেকেই যুদ্ধংদেহী মনোভাব দেখিয়ে চলছেন। উত্তেজনা বেড়েছে কৃষ্ণ সাগর, দক্ষিণ চীন সাগর সহ বিভিন্ন অঞ্চলে। তাইওয়ান ঘিরে চীনের সাথে সংঘাতের আশঙ্কাও আছে। কৃষ্ণ সাগরে যুক্তরাষ্ট্রের ব্যাপক উপস্থিতিতে রাশিয়া মোটেই পিছু হটেনি, বরং শক্তি দেখিয়ে চলছে। ভাল্লুক না খোঁচানোর জন্য যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের সেনা মোতায়েনের দাবি উঠেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তর থেকে। ইউক্রেন ও রোমানিয়া সরকারও যুক্তরাষ্ট্রের কাছে তাদের দেশে সেনা পাঠানোর আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন নিয়ে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সাথে যতই উত্তেজনা বাড়ুক তা যুদ্ধে গড়াবে না, তবে অস্ত্র ব্যবসা কিছু বাড়তে পারে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের এই মুহূর্তে সামর্থ্য নেই রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানোর। যুক্তরাষ্ট্র চেষ্টা করছে তাদের অতীত অবস্থান ব্যবহার করে রাশিয়াকে হুমকি দিয়ে থামানোর, কিন্তু তাতে কাজ হয়নি। যুক্তরাষ্ট্রের হুমকি রাশিয়া মোটেই পাত্তা দেয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সাথে সমঝোতার পথে এগোতে হচ্ছে। আপাতত ইউক্রেন সহ পূর্ব ইউরোপে রাশিয়ার আধিপত্য মেনে নেওয়া ছাড়া উপায় নেই যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র এয়ারফোর্স তাদের F-22 ফাইটার জেট আধুনিকায়নের জন্য লকহিড মার্টিনের সাথে $11 বিলিয়ন চুক্তি করেছে। যুক্তরাষ্ট্রের ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার F-22 এর নির্মাতা লকহিড মার্টিন। 2031 সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি সার্ভিসে থাকা F-22 ফাইটার জেট আধুনিকায়নের কার্যক্রম চালিয়ে যাবে। যুদ্ধ বিমানে আধুনিকায়নের জন্য এত বড় অঙ্কের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলে। কারণ এসব বিমান আধুনিকায়ন কার্যক্রম যখন শেষ হবে ততদিনে এর লাইফ স্প্যান প্রায় শেষ হওয়ার কাছাকাছি পৌঁছে যাবে। 2005 সালে এ বিমান যুক্তরাষ্ট্র এয়ারফোর্সে যুক্ত হয়েছে। এয়ারফোর্স ডেপুটি চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ক্লিন্টন হিনট বলেছেন, অ্যাডভান্সড প্রযুক্তির কারণে 2030 সাল নাগাদ F-22 বিমান ফোর্থ জেনারেশন বিমানে পরিণত হবে। তার মতে চীন শুধুই এগিয়ে যাচ্ছে। যেখানে আমরা চীনের হাত থেকে তাইওয়ান, জাপান, ফিলিপাইনকে রক্ষা করতে চাচ্ছি, সেখানে F-22 সংস্কার করা কোনো ভালো উপায় নয়। তাছাড়া যুক্তরাষ্ট্র B-21 নামে নতুন শক্তিশালী একটি ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটারের পেছনে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। B-21 হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান, B-2 স্পিরিটের চেয়েও অধিকতর অ্যাডভান্সড। এই অবস্থায় পুরনো স্টেলথ ফাইটারের পেছনে এত অর্থ ব্যয় নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র আর্মি মোট 750টি F-22 ফাইটার জেট কেনার পরিকল্পনা করে, কিন্তু অতিরিক্ত দাম এবং বিমানটির কিছু সীমাবদ্ধতার কারণে এই পরিকল্পনা 187টিতে নামিয়ে আনা হয়। এই বিমানের একমাত্র ব্যবহারকারী যুক্তরাষ্ট্র এয়ারফোর্স। F-22 এর অধিক দাম আর সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য নির্মাণ করা হয় নতুন ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার F-35, কিন্তু এটির দাম, অপারেশন কস্ট এবং রক্ষণাবেক্ষণ খরচ ছাড়িয়ে যায় F-22-কে। একটি F-35 বিমান 1 ঘন্টা আকাশে ওড়ার খরচ $33,000। যুক্তরাষ্ট্র আর্মি প্রথমে 2,456টি F-35 কেনার পরিকল্পনা করে, কিন্তু অতিরিক্ত দাম আর অপারেশন কস্টের কারণে এই বিমান কেনাও কমাতে বাধ্য হয়েছে। অধিক দাম ও অপারেশন রক্ষণাবেক্ষণ অকল্পনীয় খরচের কারণে কংগ্রেস থেকে এই বিমান কেনা নিয়ে বাধা সৃষ্টি হয়েছে। কোভিড-19 কারণে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি, কোষাগার শূন্য হওয়ার কারণে শাটডাউনের আশঙ্কাও দেখা দেয়।
ঋণ গ্রহণ সীমা বাড়ানোর বিরুদ্ধে শুধু রিপাবলিকানরা নয়, ডেমোক্র্যাটদের মধ্যেও বিভক্তি সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় পুরনো বিমান সংস্কারের পেছনে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বহির্বিশ্বে সেনা মোতায়েন রাখা আর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক ব্যয়ের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে থেকে প্রতিবাদ আসতে শুরু হয়েছে। আলোচনা নয়, রক্তাক্ত পথেই অগ্রসর হচ্ছে ইথিওপিয়া সরকারের টাইগ্রে বিদ্রোহ দমনে। ইথিওপিয়ান আর্মি তাদের পক্ষের লোকজনকে রাস্তায় নামিয়ে মিছিল করছে। সরকারের আয়োজনে রাজধানী আদ্দিস আবাবায় মিছিলকারীরা টাইগ্রে বিদ্রোহ দমনের অঙ্গীকার করেছে। বিদ্রোহ দমনে তারা আলোচনা নয়, যুদ্ধ চায় বলে স্লোগান দিয়েছে। আবিই আহমেদের সুরে কয়েকজন মিছিলকারীরা বার্তা সংস্থা এপিকে বলেছেন, বিদ্রোহীদের সাথে কোনো আলোচনা নয়, তারা সন্ত্রাসী, তাদেরকে ধ্বংস করে কবর দিতে হবে। প্রধানমন্ত্রী আবিই আহমেদও কয়েকদিন আগে এক সমাবেশে বলেছেন, আমাদের রক্ত দিয়ে বিদ্রোহীদের হাড়গোড় কবর দেব আমরা, কিন্তু এর বিরুদ্ধে অবস্থানে আছে সাধারণ মানুষেরা। মিছিলে অংশ নেয়া গায়ক তারিকু গানকিসি বলেছেন, যুদ্ধ অনেক হয়েছে, আর নয়, এবার আলোচনা করে সমস্যার সমাধান করা হোক। যারা যুদ্ধের জন্য উদগ্রীব তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমরা যারা বুড়ো তারা যুদ্ধ করো আর মরো, তরুণরা থাক। ইথিওপিয়ার যুদ্ধংদেহী প্রধানমন্ত্রী আবিই আহমেদ গত বছর নভেম্বর মাসে টাইগ্রে রাজ্যের বিরুদ্ধে বিমান হামলার মাধ্যমে দেশে গৃহযুদ্ধের সূচনা করে। আবিই আহমেদ তার রাজনৈতিক বিরোধীদের দমনের অংশ হিসেবে টাইগ্রে রাজ্যে বিমান হামলা শুরু করেন। 1 বছরব্যাপী যুদ্ধে হত্যা আর ধ্বংস ছাড়া আর কিছুই অর্জন করেনি সরকারি আর্মি। এখন বিদ্রোহীদের হাত থেকে রাজধানী রক্ষায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর মাধ্যমে দেশের নিয়ন্ত্রণ এখন চলে গেছে আর্মির হাতে। সরকার এবং আর্মির প্রতি জনসমর্থন প্রমাণ করতে 5 নভেম্বর থেকে বিক্ষোভের জন্য রাস্তায় লোক নামাতে শুরু করে আবিই আহমেদ। ক্ষমতা কুক্ষিগত করতে কিভাবে একজন শাসক দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারেন, ইথিওপিয়া তার আরেকটি দৃষ্টান্ত হতে যাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তায় ধস নেমেছে। এক জরিপে 64% উত্তরদাতা বলেছেন তারা বাইডেনকে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে চান না। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন মাত্র 27%। অপরদিকে 58% জানিয়েছেন তারা ডোনাল্ড ট্রাম্পকেও আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চান না। বাইডেনকে যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে 16% গভীর হতাশা প্রকাশ করেছেন তার পারফরমেন্সে। সম্প্রতি এক জরিপে 46% উত্তরদাতা জানিয়েছেন এখন ভোট হলে তারা রিপাবলিকান প্রার্থীকে ভোট দেবেন। ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলেছেন 38% উত্তরদাতা। মাত্র 20% আমেরিকান মনে করেন দেশ সঠিক পথে চলছে। 66% জানিয়েছেন দেশ সঠিকভাবে চলছে না। ইউএসএ টুডে ও সাফোক ইউনিভার্সিটি জরিপটি পরিচালনা করেছে। জো বাইডেনকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে না চাওয়ার অন্যতম কারণ হতে পারে তার বয়স। এখন তার বয়স 78। তাকে দ্বিতীয় মেয়াদে দেখতে না চাওয়াকে তার জনপ্রিয়তার ধস হিসেবে দেখা পুরোপুরি ঠিক হবে না বলে মনে করেন অনেক বিশ্লেষক। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।